দুবাই ভ্রমণের তৃতীয় দিনে আমাদের গন্তব্য ছিল ডেজার্ট সাফারি এবং ডেজার্ট ক্যাম্পে ডিনার সহযোগে আমোদ প্রমোদের আয়োজন। আজ ডেজার্ট সাফারির জন্য যাত্রা শুরু ছিল দুপুর 2:30টার সময়। কাজেই সকালটা পুরো ফাঁকা থাকায় আজ আমরা ধীরে সুস্থে ঘুম থেকে উঠে পেট পুরে ব্রেকফাস্ট করে পুলে নামলাম। গুড মর্নিং। আজকে 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি। আমরা এখন যাচ্ছি ম্যাজেস্টিক রিট্রিট হোটেলেই। রুমটা ভালো করে দেখাতে পাচ্ছি না, খুব অগোছালো রুম, এই জন্য আমি ফ্রন্ট ক্যামেরায় তুলছি, মানে ক্যামেরাটা ঘুরিয়ে। কালকে আমাদের বুর্জ খলিফা খুব একটা হেক্টিক ট্রিপ গেল। ডিটেলসটা আমি সেরকমভাবে তখন আর বলার সময় পাইনি। আসলে বুর্জ খলিফার ওয়েটিং টাইম ওই সময় ছিল, আমরা যে স্লটটা বুক করেছিলাম সব থেকে বেশি রাশ ছিল তখন, তো ওটা খেয়াল রেখে করা উচিত ছিল, আমাদের আইডিয়া ছিল না। আমরা প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। আর যতই বুর্জ খলিফা ওয়ার্ল্ডের লার্জেস্ট বিল্ডিং হোক, আমার মনে হয় এটা ট্যুরিস্টদের জন্য তৈরি করা নয়, কারণ বুর্জ খলিফার লিফট বলছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট লিফট, সত্যিই ওয়ার্ল্ডের ফাস্টেস্ট লিফট, কিন্তু লিফটের সাইজ খুব ছোট। ইভেন লিফট আছে মাত্র 3টে, নামার সময় 2টোতে নামাচ্ছিল। তো এই ধরনের জিনিসগুলো, আর এত লাখ লাখ ট্যুরিস্ট আসছে সারা বিশ্ব থেকে, তো এইগুলোকে ঠিক মানে ম্যানেজ করার মতো ওদের ম্যানেজমেন্ট বলবো বা যারা দেখছে, ব্যবস্থাপনা যারা রয়েছে, তাদের একটু দেখা উচিত যে প্রচণ্ড ভিড় হয় ওখানে, প্রচণ্ড, মানে লোকে অসুস্থ হয়ে পড়বে, স্পেশালি যারা বয়স্ক আছেন বা বাচ্চা নিয়ে আমরা কালকে গেছি। মানে মাঝে এক সময় হচ্ছিল যে ফিরে আসি, আমরা যাবো না, এরকমও সিচুয়েশান হচ্ছিল। তো ওই জন্য আমাদের খুব একটা, মানে যতই আমরা উপরে গিয়ে দারুণ ভিউ পেয়েছিলাম বা খুব সুন্দর একটা সময় এনজয় করার জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু এত ওয়েটিংয়ের জন্য এই জিনিসটার ভালো লাগেনি আমাদের খুব একটা। তো যাই হোক, আজকে একটা নতুন দিন, হোপফুলি আজকে সব ভালোভাবে যাবে। আমরা আজকে আমরা ডেজার্ট সাফারিতে যাবো। আজকে আর কোনো অ্যাক্টিভিটি নেই, অনলি ডেজার্ট সাফারি আছে। আমি এখান থেকে আমাদের রুমের ভিউটা আরেকবার দেখিয়ে দিই, দেখানো হয়েছে অনেকবার। এইটা হচ্ছে ভোরের দুবাই শহর। আমাদের যে সুইট রুমটা আছে ওটার একটা সাইড থেকে এই ভিউটা পাওয়া যায়। এই ব্যালকনিটায় যাওয়া যায় না, এটা সার্ভিস ব্যালকনি টাইপের, মানে ওদেরকে ডাকলে ওরা হয়তো খুলে দেবে, একটা আমাদের রুমের দিক দিয়ে অ্যাক্সেস আছে। তো আজকে ডেজার্ট সাফারিতে যাব আমরা। এখন সকালে একটু দেরি করে উঠেছি, এখন ব্রেকফাস্ট করব, একটু পুলে যাওয়ার ইচ্ছে আছে আজকে। পুলে গিয়ে তারপরে আমরা দুপুরবেলায় আমাদের গাড়ি আসবে ডেজার্ট সাফারির জন্য। তো ওগুলো সব দেখাবো ধীরে ধীরে, একটার পর একটা। এদিকে ওরা মনে হয় উঠে গেছে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ওরা সবাই খুব টায়ার্ড ছিল, আমরা সবাই খুবই টায়ার্ড ছিলাম কালকে, একটু দেরি করে ওই জন্য উঠেছি। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব নিচে রেডি হয়ে। কফি নিয়েছি সকালবেলায় 1 কাপ। কফি খেতে খেতে এই সুন্দর বাইরের দুবাই শহরের ভিউটা দারুণ লাগছে দেখতে। এখানে গাছপালা খুব কম, আর গাছপালা কম বলে পাখি টাখিও খুবই কম। ইভেন পাখি তো ঠিক আছে কমই, পোকামাকড়ও নেই এখানে কোনো। আজ 2 দিন হয়ে গেল রয়েছি এখানে, কোথাও কোনো পোকামাকড়ের কোনো ব্যাপারই নেই। আর গাছ তো যেখানে নেই একেবারেই নেই। আর এইখানে আমাদের হোটেলের সামনে কিছু রয়েছে, তো এইভাবেই বানানো পুরো শহরটাকে, পুরো বিল্ডিংয়ের শহর বলা যেতে পারে। এখন ওকে খাওয়ানোর তোড়জোড় চলছে। কালকে এইগুলো আমরা এই আন্ডার ওয়াটার জু থেকে কিনেছি, 2টো সফটওয়্যার। ওখানে একটা বিশাল বড় কুমির ছিল, ওর রেপ্লিকা এই কুমিরটা, আর সফটওয়্যার আরও কিছু ফ্রিজ ম্যাগনেট ট্যাগনেট আছে। খাওয়া দাওয়া চলছে। শ্বশুরমশাই গেছে এখানকার এক লোকাল কোনো ব্লাড ব্যাংকের কন্ট্যাক্ট পেয়েছে, ওদের সাথে একবার দেখা করার জন্য গেছে। যেহেতু ব্লাড ব্যাংকে ওয়েস্ট বেঙ্গল ব্লাড ব্যাংকের সাথে যুক্ত, তো পৃথিবী জুড়ে যেখানেই যান ওখানকার আশপাশের এই রিলেটেড কাজের সাথে কথা বলার চেষ্টা করেন একবার। আমরা এবার রেডি হব, রেডি হয়ে ব্রেকফাস্ট করতে নিচে যাব, তারপরে পুলে যাব, এটাই প্ল্যান আপাতত।
পুরো দুবাইতেই লিফটের একটা ঝামেলা আছে। আমরা ব্রেকফাস্ট করার জন্য প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে রইলাম, সব লিফটই ভরে আসছে। তারপর আমরা বাধ্য হয়ে উপরে উঠলাম 22-23 তলায়, তারপর নিচে নামলাম। প্রত্যেক তলায় থামতে থামতে লিফটের কাউন্ট খুব কম, সে বুর্জ খলিফাই হোক কি হোটেলই হোক, গেস্টদের তুলনায় বা ট্যুরিস্টদের তুলনায় লিফটের কাউন্ট খুবই কম। যাই হোক, আমরা এখন এসেছি ব্রেকফাস্ট স্টার্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে আমরা পুলের দিকে যাবো। আজকে বেশ ভিড় আছে ব্রেকফাস্টের এখানে, দেখছি। ব্রেকফাস্ট অপশন সবই অ্যাভেলেবেল আছে, ইন্ডিয়ান, ইংলিশ, সাউথ ইন্ডিয়ান সব কিছুই আছে। ইচ্ছে মতো নিয়ে আমরা এবার ব্রেকফাস্ট স্টার্ট করব। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা একটু ব্রেকফাস্ট করে এই পাশেই একটা ডেক আছে, এখানে এসছি। এখান থেকে পুলে অ্যাক্সেস আছে। এইটা হচ্ছে আমাদের হোটেলটা। এটা হচ্ছে টোটাল 24 তলা হোটেল, 256টা রুম আছে। হ্যাঁ, আসছে মাম্মা। 4 স্টার হোটেল। হাই করে দে, ক্যামেরা হাই করে দে এখানে। হাই হাই। তুমি ব্রেকফাস্ট করেছো ভালো করে? হ্যাঁ। এইবার আমরা পুলে যাওয়ার প্ল্যান আছে আমাদের, তো পুলে যাব। আমি পুলটা এখান থেকে একটু দেখাচ্ছি, খুব সুন্দর। আর ওয়েদারটাও আজকে খুব সুন্দর, সানি ওয়েদার, ক্লিয়ার হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এইখান থেকে পুলটা দেখা যায়। খুব একটা বড় না পুলটা, মোটামুটি মিডিয়াম সাইজের পুল। একটা জিমও আছে এদের। অ্যামিনিটিস ওয়াইজ খুব সুন্দর, হোটেল রুম খুব সুন্দর। এইখানে হোটেলের সুইমিং পুল যে লেভেলটায় রয়েছে, এইচ বলে, ওখানে ব্রেকফাস্ট একদিকে, সুইমিং পুল একদিকে। ওখানে একটা ছোটো বাচ্চাদের একটা খেলার জোনও আছে, বেশ সুন্দর। ওরা রুমে রয়েছে এখন, ওরা একটু পরে আসবে। তো আমি এখন এই পুলের সাইডটা একটু এলাম। খুব সুন্দর হোটেল, দারুণ হোটেল, খুব ভালো এনজয় করছি আমরা। এখন পুলে নামার ইচ্ছে আছে, একটু দেখি তারপরে। সুইমিং পুলটি বেশ বড়, যথেষ্ট গভীর এবং দারুণ পরিষ্কার। এছাড়া পুলটি টেম্পারেচার কন্ট্রোলড, অর্থাৎ বাইরে যাই ওয়েদার থাকুক না কেন, পুলের জল থাকবে আরামদায়ক উষ্ণ 30 ডিগ্রি। দুবাইয়ের সকালে হালকা এই শিশিরে ঠান্ডায় উষ্ণ এই পুলের জলে কাটালাম বেশ কিছুটা সময়। পরিষ্কার জলে দাপাদাপি করে ছানাও বেজায় খুশি। এর আগে আমি কখনো টেম্পারেচার কন্ট্রোলড সুইমিং পুলে নামিনি, কাজেই অভিজ্ঞতাটি ছিল বেশ মনোরম। আর পুলটিও ছিল দারুণ পরিষ্কার। নানা সাইট সিইং দেখার ব্যস্ততার পাশাপাশি এই রকম রিল্যাক্সিং অলসতাও কিন্তু বেড়ানোরই একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এরপর কিছুক্ষণ স্টিম রুমে গিয়ে স্টিম বাথ নিয়ে আমরা রুমে ফিরে এসে লাঞ্চ অর্ডার করে ফেললাম। 40 আমরা সুইমিং করে সনা নিয়ে স্টিম নিয়ে এসেছি। বাচ্চার খাওয়া দাওয়া চলছে এখানে, রেডি। আমরা মোরাললেস রেডি হয়ে ওনারাও, বাবা মাও চলে এসছে আমাদের রুমেই। ওখান থেকে কিছু লাঞ্চ অর্ডার করলাম। বেসিক আজকে ভাত, চিকেন এইসব অর্ডার করেছি। আমরা হালকা কিছু খেয়ে নেব। খাবারের দাম বেশ চড়া হলেও স্বাদ দারুণ এবং পরিমাণও অনেক।
এরপর রেডি হতে না হতেই রিসেপশন থেকে ফোন এলো যে আমাদের গাড়ি হাজির। আমরা এখন রেডি হয়ে লবিতে চলে এসেছি। আমাদের জুতোটা ম্যাচিং, আমাদের জামাটাও ম্যাচিং, এই যে দেখাচ্ছি। হাই করে ক্যামেরাকে, হাই। আমরা রেডি হয়ে বসে আছি হোটেলের লবিতে। এক্ষুনি মিনিট 10-এর মধ্যে গাড়ি আসবে ডেজার্ট সাফারির জন্য। ডেজার্ট সাফারির জন্য গাড়ি আসছে, এটা শেয়ারিং গাড়ি আসছে। তো আমাদের কমিউনিকেট করে দিচ্ছে, এদের সিস্টেমটা খুব সুন্দর। এরা আগের দিন মেসেজ করে দিচ্ছে, ড্রাইভার ডিটেলস দিয়ে দিচ্ছে, কখন আসবে, পিক আপ পয়েন্ট সব দিয়ে দিচ্ছে। তো ওখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে এক একদিন এক একজন ড্রাইভার আসছে, এক একটা গ্রুপ আসছে আলাদা আলাদা, বাট কোনো অসুবিধা হচ্ছে না, সব খুব স্মুথ একদম। আমরা বসে আছি, এবার যাবো হচ্ছে ডেজার্ট সাফারিতে। দুবাই আসা স্থক আমরা প্রতিদিনই দারুণ দারুণ লাক্সারি গাড়িতে চড়ার সুযোগ পাচ্ছি। আজ যে গাড়িটা এলো এটার নাম হামার H3 SUV। 6 সিলিন্ডার বিশিষ্ট 4000 সিসির এই গাড়িটাকে দেখতে প্রায় যুদ্ধের ট্যাঙ্কের মতো হলেও ভিতরে দারুণ আরামদায়ক এবং স্পেশিয়াস। দুবাই থেকে আরব্য মরুভূমির দূরত্ব আমরা পেরিয়ে এলাম ঘন্টাখানেকের মধ্যেই। দুবাই শহর থেকে বেরিয়েই শুরু হয়ে যায় ধুধু মরুভূমির সীমানা। এই পুরো জায়গাটির নাম আল ওহুস ডেজার্ট কনজারভেশন রিজার্ভ। প্রায় 15 কিলোমিটার জুড়ে এখানে রয়েছে অনেক ডেজার্ট ক্যাম্প এবং অনেক ধরনের মরুভূমির প্রাণীর আশ্রয়স্থল। অতীতে এখানেই কোথাও হয়তো হতো উটের সেই নিষ্ঠুর রেস। আমরা একটা কফি শপে কিছুক্ষণ কাটিয়ে হাজির হলাম একটি বেশ বড় পার্কের সামনে। এখানে একদিকে মরুভূমি, অন্যদিকে রেস্তোরাঁ, পার্ক, এইসব। এখানে এটিভি, এক ধরনের বাইক ভাড়া নিয়ে চালানো যায় মরুভূমির উপর দিয়ে। 3500 থেকে 30,000 টাকা প্রতি আধ ঘন্টার জন্য ভাড়া নেওয়া যায় এবং বিভিন্ন মডেলের এটিভি রয়েছে সাজানো। এইখানে গাড়ি আমাদের পার্কিং করার পর কয়েকটা অপশান আছে, যেমন একটা হচ্ছে এই যে গাড়িগুলো বাগি বলে এগুলোতে, এগুলো হচ্ছে 800 সিসির গাড়ি। তো এগুলোর প্রাইস হচ্ছে 800 দিরহাম। কিছু আছে 1000 সিসি আছে, সেটার প্রাইস হচ্ছে 1000 দিরহাম। আর এগুলো নিজে সেলফ ড্রাইভ করা যাবে। সেলফ ড্রাইভ করে কিছুটা গিয়ে ওখানে 40 মিনিটের টোটাল ডিউরেশন আছে। ওখানে গিয়ে ছবি টবি তোলা যাবে, এইসব গাইড ফাইড যাবে, এইসব ব্যাপার। আর এইগুলো হচ্ছে ছোট রয়েছে, এগুলো হচ্ছে এটিভি বলে, এগুলো হচ্ছে 350 দিরহাম। 350 দিরহাম মানে মোটামুটি 8400 টাকা, 500 টাকা। আর 1000 যেটা আছে ওটার দাম 25,000 টাকা, মানে কারেন্সি যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি। আর 800টা হচ্ছে ওই 19,000 20,000 টোটাল এইসব। তো আমরা কোনোটাতেই যাচ্ছি না, কারণ এত টাকা দিয়ে ওগুলো করার কোনো মানে নেই। আমার খুব একটা ইচ্ছেও নেই ওটা করার। আমরা ডিউন ব্যাশিং করবো অন্য গাড়িতে। তো সবাই মিলে এবার ডিউন ব্যাশিংয়ের দিকে যাব। ডিউন ব্যাশিংয়ে বাচ্চাকে নিচ্ছি না, কারণ খুব জার্কিং হয় শুনেছি। তো ওকে ছাড়া আমি আর ওয়াইফ বর্ণালী যাবে, মা বাবারাও যাচ্ছে না, ওদের কোমরে প্রবলেম, হ্যাচকা লেগে যেতে পারে। তো আমরা ডিউন ব্যাশিংয়ে ডাইরেক্ট যাচ্ছি। বাট এখানে কেউ যদি চায় এরকম গাড়ি ভাড়া নিয়ে সেলফ ড্রাইভ করে যেতে পারে, অপশান আছে, কিন্তু খুব এক্সপেন্সিভ। মানে মিনিমাম যেটা ছোট রয়েছে ওখানে একজন চালিয়ে যেতে পারে, ওটার দাম ইন্ডিয়ান কারেন্সিতে এই যেটা বললাম 8400 টাকা মতো পড়বে। এই হচ্ছে ব্যাপার। এখানে যদি মানে লোয়েস্ট রাইড যেটা হচ্ছে সিঙ্গেল কোয়াড বাইক যেটা আছে ওটাতে হচ্ছে 150 দিরহাম, মানে ওই 3500 3600 টাকা মতো। তো ওটাই ম্যাক্সিমাম লোক দেখছি করছে। আর এখানে একটা ছোট কমপ্লেক্স টাইপের, ওইখানটায় খাওয়া দাওয়া আছে, রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে, ফটোশ্যুট হয়। এখানে হর্স রাইডিংয়েরও আছে কিছু, ফ্যালকন হাতে নিয়ে ছবি তোলা যায়। তো এখানে আমরা করি না করি এখানে 40 মিনিট ওয়েটিং আছে। তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে মোস্ট প্রবাবলি ওটাই যে আমাদের
ডিউন ব্যাশ যেটাকে বলে সেটা ওই উপরটায় হবে, ওই উপরে গাড়িগুলো রাখা রয়েছে, ওখান থেকে ডিউন ব্যাশিং হবে। আমরা ওয়েট করছি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা গাড়িতে উঠে পৌঁছালাম সানসেট পয়েন্টে। অস্তগামী রক্তিম সূর্যের ছটা যখন হলুদ বালির উপর পড়ে, কি যে এক মায়াবী মুহূর্ত তৈরি হয় সেটা যারা মরুভূমিতে সূর্যাস্ত দেখেছে তারাই জানে। পাহাড়, সমুদ্র, চা বাগানের পর এই মরুভূমি সূর্যাস্ত মনে থাকবে অনেক দিন। এরপর শুরু হলো শ্বাসরুদ্ধকর ডিউন ব্যাশিং, অর্থাৎ উঁচু নিচু বালিয়ারির উপর দিয়ে বালি উড়িয়ে বেপরোয়া ড্রাইভ। গাড়ির চাকার হাওয়া বের করে নেওয়া হয় এই ডিউন ব্যাশিংয়ে, যাতে উঁচু নিচু মরুভূমির বুকে বালি উড়িয়ে দারুণ একটি রোমাঞ্চকর রাইড অভিজ্ঞতা করা যায়। গাড়ির মধ্যে বসে মনে হচ্ছিল কোনো রোলার কোস্টারে বসে আছি। এই রাইডে আমরা বাচ্চা এবং শ্বশুর শাশুড়িকে আনিনি, কারণ মারাত্মক ঝাঁকুনি এবং যাদের কোমরে সমস্যা আছে তাদের এড়িয়ে যাওয়াই ভালো। একদিকে পড়ন্ত সূর্যাস্ত, গাড়িতে অ্যারাবিয়ান মিউজিক, বেদুইন বেশে গাড়ির ড্রাইভার, আর তার সাথে সাংঘাতিক এই ড্রাইভ মরুভূমির বুক চিরে। দুর্দান্ত এক অভিজ্ঞতা হলো। এরপরে ছিল ক্যামেল রাইড এবং হাতে বাজ পাখি ধরে ফটোশ্যুটের পালা। ক্যামেল রাইডটি ছিল খুবই অল্পক্ষণের, তবে আরব মরুভূমির বুকে উঠে চড়ার অভিজ্ঞতাটিও মনে রাখারই মতো। এরপর হাজির হলাম ইউনিভার্সাল ডেজার্ট ক্যাম্পে। এরকম আরও বহু ক্যাম্প রয়েছে গোটা মরুভূমি জুড়েই। বিরাট এক প্রাঙ্গণে মাঝে একটি বড় স্টেজের দুই দিকে বসার ব্যবস্থা, একদিকে ভিআইপি এবং অন্যদিকে নর্মাল। ভিআইপি সিট নিতে গেলে জনপ্রতি 100 দিরহাম বেশি লাগবে। ওখানে পাওয়া যাবে আরেকটু আরামদায়ক বসার ব্যবস্থা, আনলিমিটেড স্ন্যাক্স এবং সফট ড্রিঙ্কস এবং হুক্কার বন্দোবস্ত। এমনিতে ডেজার্ট সাফারির পুরো খরচ মোটামুটি 150 দিরহামের মতো জনপ্রতি। তার মধ্যেই সবকিছু, হোটেল থেকে পিক আপ, ডিউন ব্যাশিং, ডিনার এবং ডেজার্ট ক্যাম্প শেষে হোটেলে ড্রপ। মোটা মোটা বালিশে আয়েশ করে বসে দেখা যায় বিভিন্ন নৃত্য প্রদর্শন এবং জাগলিংয়ের খেলা। তবে তার আগে ডিনারের ব্যবস্থা ছিল। বিভিন্ন ধরনের কাবাব, রুটি, ভাত এবং আরও অনেক কিছু দিয়ে ডিনার সেরে আমরা জুৎসই করে বসে দেখতে থাকলাম লাস্যময়ী বেলি ডান্স, ট্র্যাডিশনাল তানোরা ডান্স, অসাধারণ ফায়ার জাগলিং এবং আরও অনেক বিনোদন। তানোরা ড্যান্স বা এই সুফি ড্যান্সের কথা এর আগেও বলেছিলাম আমাদের ডাউ ক্রুজের ডিনারের সময়। প্রায় 700 বছর পুরনো এই সুফি ডান্স মিডল ইস্টার্ন দেশগুলিতে খুবই জনপ্রিয়। প্রশিক্ষিত সুফি ড্যান্সাররা ক্রমাগত গোল গোল ঘুরতে ঘুরতে পরিবেশন করে কালারফুল এই তানোরা ডান্স। দুর্ধর্ষ ব্যালেন্স আর রঙের মেলবন্ধনে তৈরি এই ডান্স মুগ্ধ হয়ে দেখার মতো। এরপর শুরু হলো আরেকটি মধ্যপ্রাচ্যীয় নৃত্য, বেলি ডান্স। এই নাচের সূত্রপাত মিশরে হলো, আজ গোটা দুনিয়ায় এই বেলি ডান্স দারুণ জনপ্রিয়। সাংঘাতিক মাসেল কন্ট্রোলড এই মোহময়ী বেলি ডান্স সামনে থেকে দেখার সৌভাগ্য, এবং তাও আবার দুবাইয়ের মরুভূমির বুকে ডেজার্ট ক্যাম্পে বসে। এ যেন এক অনন্য এক অভিজ্ঞতা। এরপর শুরু হলো ফায়ার জাগলিং এর শ্বাসরুদ্ধকর পারফরমেন্স। সুদক্ষ হাতে অনায়াসে আগুন নিয়ে খেলতে খেলতে জাগলাররা দেখাতে থাকলো একের পর এক গায়ে কাটা লাগানো প্রদর্শনী। মরুভূমির বুকে মধ্যযুগীয় এই দুর্দান্ত আমোদ প্রমোদ দেখতে দেখতে মনে হচ্ছিল আমরা যেন পৌঁছে গেছি প্রাচীনকালের কোনো বেদুইনের জগতে। আরব্য রজনী, আলিফ লায়লা, সিন্দাবাদ এই গল্পগুলো মনে পড়ে যাচ্ছিল বারবার।
দুর্দান্ত এই পর্ব শেষ হলো রাত 8:30 নাগাদ। ফেরার সময় আকাশে দেখলাম ধপধপে চাঁদ উঠেছে। পূর্ণিমার রাতে মরুভূমির যে কি সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আবার ঘন্টা দেড়েক ড্রাইভ করে ড্রাইভার আমাদের পৌঁছে দিল হোটেলের দোরগোড়ায়। পাকিস্তানি এই ড্রাইভার ছেলেটির ব্যবহার খুবই নম্র এবং ছেলেটি অত্যন্ত হেল্পফুল। আমরা যখন ফিরছি একটি লোকাল গাড়ি আটকে গিয়েছিল বালির মধ্যে। লোহার তার দিয়ে ওকে উদ্ধার করে নিরাপদ জায়গায় টেনে এনে তবেই বিদায় নিলাম আমরা। এরপর হোটেলের কাছেই ক্লে পট বলে একটি ইন্ডিয়ান রেস্তোরাঁ থেকে ডিনার করে আমরা ফিরলাম হোটেলে। দুর্ধর্ষ এই মরু অভিজ্ঞতা দিয়ে আজকের দিনের দুবাই ট্যুর সমাপ্ত হলো। আগামীকাল আমরা যাব পৃথিবীর বৃহত্তম ফুলের বাগান মিরাকেল গার্ডেন এবং দুনিয়ার আরেক আশ্চর্য গ্লোবাল ভিলেজ দেখতে। সঙ্গে থাকুন।